আদেশ স্ত্রী কন্যা নিয়ে এখনই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। তুমি বলে দেও ঠাকুর, আমি এখন কোথায় যাব আর কোথায় গিয়ে মাথা গোজা স্থান করব? বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। এই সংসার বলে রেখে কেন কেন তুমি আমার ঘরে মেয়ে দিতে ঠাকুর? এখন আমি কেমন করে এই লোক সমাজে মুখ দেখাবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? এ হয়েছে তোর মাথার আমার মুন্ডু। বাবা, কেন কেন তোকে আমি এক ছোট বাবা, ওরে হতভাগী, তুই তুই কেন আমার ঘরে জন্ম নিয়েছিলে? বাবা, না না, তোর বাবা ডাকার আমি শুনতে চাই না। বাবা, মরতে যদি হয় সকলে একসাথেই মরবো। হে মরব তো নিশ্চয়, মরার পথে যে পা দিয়েছে, এখন মরার বাকি কোথায়? রমানন্দ, রমানন্দ বাড়ি আছো? রমানন্দ, ওই ওই দেখ পুরামুখী বাবা, এই মন্ত্রী মশাই এসছে আমাদের খেয়ে ধরে নিয়ে যেতে। তোকে নিয়ে এই খালি মার সঙ্গ মনুকে তোকে বলে দিয়ে আসি, তোকে বলে দিয়ে। রবিনন্দন, তোমরা মিছামিছি কেন কান্নাহারি করেছো? আমি তোমাকে ধরে নিতে এসেছিলাম, রানীমার আদেশে তোমাকে আমি সসম্মানে রাজ দরবারে নিয়ে যেতে এসেছি। রবিনন্দন, এখন তোমরা আমার সঙ্গে চলো। রবিনন্দন, চল চল পুরামুখী, তোকে রাজ দরবারে নিয়ে টুকরো টুকরো করে বলে দিয়ে আসি, বলে দিয়ে আসি। মন্ত্রী মহাশয়কে পাঠানো হলো, এখনো ফিরে এলো না। তবে কি পথে কোনো অমঙ্গল হয়েছে? হ্যালো হ্যালো, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। বাইতুল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমি একুই। কেন হলো দেখা রে তোমারে দেখলাম,
পাঠানো হলো, এখনো যে ফেরার পথ নেই, তবে কি পথে কোনো অমঙ্গল হয়েছে? আর কোনো চিন্তা করতে হবে না রানীমা, আমি এই রঘুনন্দনকে সবাইকে নিয়ে এসেছি রানীমা। মন্ত্রী মশাই, আর বিলম্ব না করে বিয়ের কাজটা এখানেই সমাধান করুন। বলুন রানীমা, আজকালকার বিবাহ সম্ভব হতো এই আজেবাজে হয়ে থাকি। এই বিবাহে মহারাজ টাকার বিশেষ প্রয়োজন। ওই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মহাশয়। পুত্র শুধু মহারাজের এখানে, মহারাজের কাছে যা কৈফিয়ত দিতে হয় সেটা আমিই দেব। প্রাণ দিতে হয় আমার প্রাণ দিব, ওই নিয়ে আপনি কিছুই ভাববেন না। এই গেছিস, দাসীকে পাঠিয়ে দে। মন্ত্রী মশাই, রানীমা, বিয়ের কাজটা আরম্ভ করুন। এখানে কিসের উৎসব শুনতে পাচ্ছি মন্ত্রী মহাশয়? আমার কাছে কিছু জিজ্ঞাসা না করি রানীমার কাছে জিজ্ঞাসা করুন মহারাজ। বলো রানী, এখানে কিসের উৎসব হচ্ছে? মহারাজ, কুমারের বিবাহ হচ্ছে, আপনি শাস্তি যা দিতে হয় আমাকে দিন। না মহারাজ, অপরাধ করেছি আমি, শাস্তি যা দিতে হয় আমাকে দেন মহারাজ। তা হয় না মন্ত্রীবর, তা হয় না। আপনি আমার চিরবিশ্বাসী মন্ত্রী, আপনি শত অন্যায় করলেও আমার নিকট আপনি অনেক মূল্যবান। এতে কোনো দুঃখ করবেন না মন্ত্রী মহাশয়। এরা আবার কে রানী? উনি হচ্ছেন বৈবাহিকা, আর উনি হয়েছেন আমাদের বৈবাহিকা। চুপ করো রানী, রাখো তোমার রতাপাতার কথা। যাক মন্ত্রী মহাশয়, যার জন্য এসেছিলাম তার দু একটি কথা বলে আলোচনা করে এখন কুমারের বয়স্কপ্রাপ্ত হয়েছে, বিবাহ হয়ে গেছে। এখন আমি বাকি জীবনটা অবসর নিতে চাই। কিন্তু কোথায় যাবেন মহারাজ? আমি যাব যেখানে নেই কোনো মানুষের কলরব, যেখানে নেই মায়া মমতা,
নাকি নিরিবিরি কারণের ভবনে প্রেমের বলে ঘুরবো পর্যটন দেশ আর বিদেশ। পিতা, এসো পুত্র, বসই পবিত্র সিংহাসনে, ধারণ করো পিতার সিংহাসন। শোনো পুত্র, আজ হতে তুমি বিজয়নগরের অধিপতি। প্রেম কুমার, রইল আমার 70 কোটি প্রজাবিন্দু। প্রজাদেরকে তুমি পুত্রের মতো স্নেহ, প্রজার সুখেই তুমি সুখী, প্রজাদের দুঃখেই তুমি দুঃখী। আমার কথাটা তুমি মনে রেখো প্রেম কুমার। হ্যাঁ পিতা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে অবনত মস্তকে আমি পালন করে যাব পিতা। মন্ত্রী মহাশয়, মহারাজ, কুমার উপলক্ষ মাত্রই আপনি লইলেন কুমারের একমাত্র সহায়তা। কোনো দুঃখ করো না কুমার, প্রজা নিয়ে সুখে কাটাবে দিন। তোমার রাজ্যের পরিচালনায় আমি আবার তোমাদের নিকট হতে চলে যাচ্ছি। কোথায় যাবেন পিতা? বিদায় নিয়ে রানী, আমি পিতা, চলে যাও। যাচ্ছি। বিদায় রানী, বিদায়, পিতা! আমি চলেছি বিদায়। মন্ত্রী মশাই, বলুন রানীমা। মহারাজ্যে চলে গেছে, মহারাজ যে পথে গেছে আমিও যে সে পথে যাব। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। কুমার, বিবাহিত নিয়ে তোমার মাতা পিতার সেবা করি। বেশ, চলুন। তাই চলুন। পিতা স্বর্গ, পিতাহি ধর্ম, পিতারি পিতুরি পুন্দে পন্দে দেবতা। হে পিতা, আপনি দূর থেকে আমাকে আশীর্বাদ করুন পিতা। আমি যেন পারি আপনি যেমনি ভাবে রাজ্যের প্রজা সাধারণকে নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে ফেলে ভালোবেসেছেন, রাজ্য পরিচালনা করেছেন, আমি যেন পারি আপনার নেই সেই রাজ্য পরিচালনা করতে। নমন নমন। মন্ত্রী মহাশয়, যুবরাজ, প্রথম যৌবনে আমি সিংহাসন অধিকার করেছি, তাই আমি চাই নতুন করে বকেয়া 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে আদায় করতে। এতে আপনার অভিমত? প্রজারা কি কিছুদিনের সময় দিতে হবে যুবরাজ? প্রজাদেরকে যদি আমি সময় দেই তাহলে যে রাজকোষ শূন্য হয়ে পড়ে আছে, আমি কি করে আমি রাজকার্য পরিচালনা করব? তাহলে প্রজাদের মধ্যে আমি ঘোষণা করে দিচ্ছি, এই কে আছিস? সেনাপতি মান সিংহকে রাজদরবারে পাঠিয়ে দাও। আদেশ করুন যুবরাজ, আদেশ করুন। আমাকে কি জন্য স্মরণ করেছেন? সেনাপতি মহাশয়, আপনি এই মুহূর্তে চলে যাবেন প্রজা মহলে ঘোষণা করে দেবেন নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ, বকেয়া 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজকোষে জমা দিতে হবে। যদি দিতে কেউ অস্বীকার করে তাহলে 500 টাকা জরিমানা, নতুন 6 মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তাই হবে। আমি এখনই প্রজাদেরকে বলে দিয়ে আসছি। মন্ত্রী মহাশয়, বলুন প্রেম কুমার। এখন আমার বিশ্রামের এই প্রয়োজন। চলো প্রেম কুমার। মেজুমিয়া, মেজুমিয়া,
আপনি কি রাজবাড়ি কোনো সংবাদ পেয়েছেন? না, আমি কিছুই পাইনি। শুনেননি? শুনেন, আমাদের প্রেম কুমার হয়েছে রাজার ছেলে, করবে রাজকন্যা বিবাহ। তা না করে বাড়ির চাকর রমানন্দর মেয়ে আছে না, আলমতিকে বিয়ে করেছে। একেবারে ছোট লোক শালা। শালা ছোট লোক, অসভ্য। কি মেজো মিয়া, বড় মিয়া, এখানে কি কানাকানি হচ্ছে? বেটা একেবারে ছোট লোক হয়েছে, রাজার ছেলে করবে রাজকন্যা বিবাহ। তা না করে এই ফকিন্নির মেয়ে আছে না, এই ফকিন্নির মেয়েকে বিয়ে করেছে। তাই যদি হয় তাহলে আমরা তিনজনে মিলিয়া তাই হোক, একটা ইটিং ফিটিং বুদ্ধি করি। ঠিক আছে, তাই হোক। না, আপনি বলুন। না বড় মেয়ে, আপনিই বলুন। আচ্ছা তাহলে শুনেন। আমরা এই তার রাজ্যে আর থাকবো না, থাকলাম না। এমন কি তাকে রাজা বলে স্বীকারও করবো না। স্বীকার করলাম না। ঠিক বুদ্ধি হয়েছে না? ঠিক বুদ্ধি হয়েছে, ঠিক। আচ্ছা, আমরা তাকে রাজা বলে স্বীকার করতে পারি যদি সে পুনরায় কোনো রাজকন্যাকে বিবাহ করতে পারে, তবে আমরা তাকে রাজা বলেও মানব, এমনকি রাজকর দিব, এমনকি 3 বছরের খাজনা অগ্রিম দিব। এখানে কিসের কানা গোসা হচ্ছে চাষার বাচ্চারা? আরে মহারাজ, আমি এসেছি রাজাদের জানিয়ে দিতে, তোমরা 3 বছরের খাজনা বাকি পড়ে রয়েছে, তা আদায় করতে। আর যদি 3 দিনের মধ্যে সেই খাজনা আদায় করতে না পারো, তাহলে অনাদায়ে 500 টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এটা হলো রাজা প্রেম কুমারের আদেশ। আরে যান যান যান, আপনার রাজাকে বলবেন প্রজারা আপনাকে কর দিবে না, আপনাকে রাজা বলে স্বীকার করবে না। রাজা বলে স্বীকার করবে না? শালা ছোট লোকের বাচ্চারা রাজা বলে স্বীকার করবে না? আমি সেনাপতি মান সিংহ রাজাকে রাজা বলে স্বীকার করেছি, আর তোরা সামান্য চাষার বাচ্চা হয়ে রাজাকে রাজা বলে স্বীকার করবে না। এর পরিণাম কি হবে তা ভেবে দেখেছো? তোমাদের বাড়ি ঘর আমি চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। শুনুন শুনুন, আরে শুনেন মিয়া, একটা কথা শুনেন। আপনার রাজাকে রাজা বলে মানতে পারি, রাজকর দিব, যদি এসে একটা শর্ত পালন করে। এই শর্ত? রাজকন্যাকে বিয়ে করতে হবে। ছোট লোক, জান জান মিয়া, যদি রাজকন্যা বিয়ে না করে তাকে আমরা রাজা বলে মানি না, এমনকি রাজ্য থাকবো না। যান যান, রাজাকে গিয়ে জানিয়ে দেন। ঠিক আছে, তোমাদের কথা আমার মনে থাকবে। আমি এখনই মহারাজকে সে কথা গিয়ে বলবো, কিন্তু মনে রাখিস আমি সেনাপতি মান সিংহ আবার আসবো, সেদিন রেহাই পাবি না। যান যান, আমতা আমতা করেন না, যান। ঠিক বুদ্ধি হয়েছে না? হ্যাঁ, ঠিক বুদ্ধি ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। চলেন বড় মিয়া, চলে। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। সেনাপতি মান সিংহকে পাঠিয়েছিলাম প্রজা মহলে রাজকর আদায় করার জন্য, এখনো ফিরছে না। আমি এর কারণ কিছু বুঝতে পারছি না। আমিও তো ভাবছি চাই যাব না। আদেশ করুন মহারাজ, আদেশ করুন।
আমি গিয়েছিলাম রাজকর আনতে। তারপর রাজকর আদায় করেছো? না মহারাজ, প্রজারা বলেছে। কি বলেছেন? সে কথা বলতে আমার ভয় হচ্ছে মহারাজ। আমি আপনাকে অভয় দিলুম, আপনি নির্ভয়ে বলুন। প্রজারা বলেছে আপনি গরিব গরিব রমানন্দর মেয়ে আলোকে বিবাহ করেছেন বলে আপনাকে তারা কর দিবে না, এমনকি আপনার রাজ্যে থাকবে না মহারাজ। খামোশ! সামান্য প্রজার এত বড় সাহস! আমাকে রাজা বলে স্বীকার করবে না, আমাকে রাজ করে দেবে না, আমার রাজ্যে থাকবে না। যাও যাও সেনাপতি মান সিংহ, যত সৈন্যের প্রয়োজন হয় যত সৈন্য নিয়ে চলে যাও, ওই প্রজাদের বাড়িঘর তেলে পুড়ে ছারখার করে দাও। কি কথা বলেছে মহারাজ? বলো কি বলেছে? তারা আরো বলেছে আপনাকে নাকি রাজা বলে স্বীকার করবে না। অসহ্য! তুমি এই মুহূর্তে ছুটে যাবে, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ওই প্রজাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে, চাপকে পিঠের ঢাল তুলে দেবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ। ঠিক আছে মহারাজ, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি। কিন্তু আরেকটি শর্ত দিয়েছে মহারাজ। আর একটি শর্ত? হ্যাঁ মহারাজ, বলো কি শর্ত? তারা বলেছে আপনি যদি কোনো রাজকন্যাকে পুনরায় বিবাহ করতে পারেন তাহলে আপনাকে তারা রাজা বলে স্বীকার করবে, এমনকি কর দিবে, এমনকি 3 বছরের অগ্রিম কাজটা দিয়ে দেবে মহারাজ। এখন আমি যাই মহারাজ। ও চিন্তা, বিষমে চিন্তা। আমি গরিবের মেয়েকে বিয়ে করেছি বলে আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজ কর দেবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না। তাই তো বেয়াদব প্রজাদেরকে কেমন করে শাস্তি করতে হয়। সেই সৈন্য কোথায় প্রেরণ করছো পুত্র প্রেম? কোথায় কি যুদ্ধ লেগেছে? অগো জননী, যুদ্ধ নয় জননী, যুদ্ধের চাইতে অনেক ভীষণ। কি হয়েছে পুত্র প্রেম? শুনেছ মা, আমার রাজ্যের প্রজারা আমারই রাজ্যে থাকবে, আমাকে রাজা বলে স্বীকার করবে না, আমাকে রাজ কর দেবে না, এমনকি আমাকে আমার রাজ্যেও থাকবে না। কি এত বড় অস্পর্ধা! কিন্তু কেন? কিন্তু কেন পুত্র প্রেম? মা, মা গো, কেন তোমাকে সে- রাজা বলে স্বীকার করবে না? মা, আমি গরিবের মেয়ে, বাড়ির চাকরের মেয়ে, রমানন্দর মেয়ে আলোকে বিয়ে করেছি বলে ওরা আমার রাজ্যে থাকবে না। তবে আর রাজ্যে থাকতে পারে একটি শর্তে। তাই নাকি? কিসের জন্য? আমি যদি পুনরায় কোন রাজকন্যাকে বিবাহ করি তাহলে ওরা আমাকে রাজা বলে মানবে, আমাকে রাজকর দেবে এবং আমার রাজ্যেও থাকবে। তাই তো আমি লক্ষ লক্ষ সৈন্য প্রেরণ করেছি মা, প্রজাদের উপর অত্যাচার করার জন্য। ভুল করেছো পুত্র প্রেম, তুমি ভুল করেছো। আমি ভুল করেছি? হ্যাঁ হ্যাঁ ভুল করেছো। তোমার পিতা যাবার পূর্বে বলে গিয়েছিল প্রজাদের দুঃখ হবে তুমি দুঃখী, প্রজাদের সুখ হবে তুমি সুখী। আজ সামান্য আলোর প্রেমে পাগল হয়ে তুমি এত মানুষকে ধরে আনার জন্য পাঠিয়েছো পুত্র প্রেম, তুমি সত্যিই ভুল করেছো। ওগো জরুরি, পুত্র প্রেম, প্রজাদের জন্য যে প্রজাদের মুখে হাসি ফোটাতে হলে তোমাকে রাজকন্যাকে বিয়ে করতে হবে। হ্যাঁ পুত্র মা গো, প্রেম। 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, তুমি আমার জননী, তুমি মায়ের জান, তুমি বলতে পারলে মা? হ্যাঁ হ্যাঁ পুত্র প্রেম, আমি বলতে পারলাম। তাহলে সামান্য এক নারীর মুখে হয়ে অভঙ্গ করলে মাতৃর আজ্ঞা। মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে পঞ্চভাগে করেছিল বিভক্ত, পঞ্চভাগে করেছিল বিভক্ত। রামচন্দ্র দিয়েছিল 12 বৎসরের জন্য মনে, সেই মাতৃ আজ্ঞা অগজননী। মশাই, বলুন রানীমা। ভুলে গেলে সামান্য এক নারীর মুখে হয়ে আমার এই মাতৃ আজ্ঞা। আমি এই কোনোদিনই এই কথা কল্পনাও করতে পারিনি। না মাগো, মায়ের
কথা আমাকে পালন করতে হবে, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমি কি করব? রাজ্যের প্রজার কথা ভেবে, রাজ্যের মঙ্গলের কথা ভেবে, প্রজার সুখ শান্তির কথা ভেবে, পিতার আদেশ পালন করার জন্য, আমার মাতৃ আজ্ঞা পালন করার জন্য আমি যে দ্বিতীয় বিবাহ করতে আমি প্রস্তুত। মন্ত্রী মশাই, বলুন প্রেম কুমার। আপনার সন্ধানে কোন রাজকুমারীর সন্ধান আছে? আছে মহারাজ, শান্তিপুরের তক্র রাজ্যের একটি কন্যা আছে, তার নাম হয়েছে মীনা কুমারী মহারাজ। কুমারী, কিন্তু তর্করাজ কি তার একমাত্র কন্যাকে আমি যে বিবাহিত আমার হাতে তুলে দিতে রাজি হবে? মহারাজ, আমি চেষ্টা করে দেখি মহারাজ। বেশ, তাহলে আজই আপনি ছুটে যাবেন, আপনি আজই ছুটে যাবেন তর্ক রাজার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে। কারণ এই যে আমার মায়ের আদেশ পালন করতে হবে, আমার প্রজাদের সুখ শান্তি ফিরিয়ে আনতে হবে। এই কে আছিস? শর্মাগড়কে পাঠিয়ে দে। নমস্কার নমস্কার। আজকে আমাকে কিসের জন্য স্মরণ করিয়াছেন? শর্মা মশাই, আগে মন্ত্রী মশাই, আপনি সবকিছু খুলে বলুন। শুনুন স্বর্ণঘটক, হ্যাঁ যুবরাজের প্রেম কুমারীর আচ্ছা, দ্বিতীয়বার বিয়ে করার প্রস্তাব দিয়েছি। সুন্দর কথা। আচ্ছা, তারপর বলেন বলেন। আমার আবার বহুত কাম আছে। তর্ক রাজ্যের একমাত্র কন্যা মীনা কুমারী বিয়ের প্রস্তাব নিয়ে যাবে আমাদের যুবরাজ প্রেম কুমারের জন্য। আগে আমি বুঝতে পেরেছি মহারাজ, কিন্তু মহারাজ এ তর্ক রাজের কন্যা এ মীনা কুমারীকে আপনাকে বিয়ে করতে রাজি হবে কিনা রে বাবা? সেই জন্যই আপনার সঙ্গে যাবে আমার মহামান্য মন্ত্রী। বেশ, তাহলে আর দেরি না করে এ মন্ত্রী মহাশয়কে নিয়ে এ মীনা কুমারীর কাছে আজই যেতে হবে। আজ্ঞে হুজুর। মন্ত্রী মশাই, এই চলুন মহারাজ। শর্মা মশাই, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার সঙ্গে চলে আসুন। আমি রাজকুশ থেকে স্বর্ণ মুদ্রা দিয়ে আপনাদেরকে পাঠাবো ওই তর্ক রাজার বাড়িতে। যেমন করি হোক মীনা কুমারীকে আমার কাছে সাথে দিতে। এই চলুন মহারাজ, এই চলুন। আমি শর্মা ঘটক, যে করে হোক এই কাজটা করতেই হবে, কারণ বাড়িতে কিনে আছে, আবার কিছু দিতে হবে না, এই আর কি। যাই দেখি। মহারাজ, মন্ত্রী মহাশয়, মহারাজ, আমার কন্যা মীনা কুমারী এখন বিয়ের উপযুক্ত হয়েছে। দেখে শুনে কোথাও একটা বিবাহের ব্যবস্থা করুন। এতে আপনার কি অভিমত? আপনি যখন সম্মতি আছেন তাহলে আমার অমতের কোনো কারণ নেই। শুনেছি বিজয়নগরের রাজার নাকি একটি পুত্র আছে। আছে বলে শুনেছি, কিন্তু কুমার বিবাহ করে বলেও শুনেছি। নমস্কার নমস্কার নমস্কার। তুমি কোথায় বাড়ি? কি হতে আগমন? কি চাও তুমি? মহারাজ, আমি এসেছি এই আপনার নাকি একটা যুবতী কন্যা জাগে, এ তার বিবাহ এ সম্বন্ধ নিয়ে। হ্যাঁ, আর ছেলেটি হলো
এ বিজয়নগরের অধিপতি রাজার একমাত্র উত্তরাধিকারী নাম প্রেম কুমার। মন্ত্রী মহাশয়, আপনি বলেছেন প্রেম কুমার নাকি বিবাহ করেছে? ঘটক মশাই, কুমার বিবাহ করে বলেও শুনেছি, তা কি সত্য না মিথ্যা? মহারাজ, এ যা বলেছে তা সত্য, কিন্তু এই রাজা প্রজার এরকম দুই একটা বিড়া করেই থাকে আগে, যে সে হবে রাজি রানী, আর যাকে এখন বিবাহ করিবে সে হবে দাসী সেবিকা। তাহলে হয়তো হতে পারে। তাহলে মেয়ের কাছে মতামতটা জেনে আসি। এই এখানে কে আছিস? আমাকে কি স্মরণ করেছেন মহারাজ? হ্যাঁ, যাও মীনা কুমারীকে প্রাসাদে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ। তাড়াতাড়ি যান, আমার রাতে সময় খুব কম। আমায় কেন স্মরণ করেছেন পিতা? আমি একটি কথা বলবো মা। বলুন পিতা, কি বলতে চান? তুমি আমার কথা রাখবে মা? হ্যাঁ পিতা, আপনার কথার বাইরে আমি কোনোদিন যাইনি, আর আজও যাব না। বলুন কি কথা? বিজয়নগরের রাজা বিজয় সেনের পুত্রের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব এসেছে, এতে তোমার কি অভিমত? এতে আমার কি বলার আছে পিতা? আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। কিন্তু মা, সে যে পূর্বেও একটি বিবাহ করেছে, এখন তোমাকে বিবাহ করবে, সে হবে তোমার দাসী। হতে পারে, কিন্তু আবার একটা সত্য আছে। সত্যটি হলো এই রাজ্যটি আমার নামে লিখে দিতে হবে। আমার বাবা মেয়ে নাই যেমন কলঙ্কিনী, রাজ্য লিখে দিতে হবে। ঘটক মহাশয়, আগে হুজুর, বিবাহ বিবাহ হতে পারে। বিবাহ হতে পারে। এই রাজ্যটা যদি আমার মেয়ের নামে লিখে দিতে হয় পারে। কখনো হতে পারে না। তাহলে বিবাহ হবে না। ঠিক আছে, ঠিক আছে। আরে হবে না কেন? 100 বার হতে হবে, কারণ আমি কালিদাস শর্মা। তাহলে বিয়ের দিন ধার্য করো। আগামী পরশু বুধবার লগ্নে এই বিবাহ ধার্য করলাম। এই এখন তাহলে আমি আসি হুজুর। ঘটক মহাশয়, আগে এই বিয়াতে আপনারও নিমন্ত্রণ রইল। মজার কথা, বিয়া করবো আমি, আর আমি থাকবো না। আগে হুজুর।